আমাদের শিক্ষার থেকেও সর্বোচ্চ স্থান অধিকার করে রয়েছে আমাদের সংস্কৃতি। কাউকে কোনো কথার দ্বারা আঘাত করার আগে 5 মিনিট চুপ করে যাওয়া উচিত। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি অসাধারণ গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। ধর্মেন্দ্রবাবু একজন অবাঙালি ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি শিক্ষাগত দিক থেকেও যথেষ্ট যোগ্য ছিলেন। উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করে তিনি ব্যবসায় নিজের মনোনিবেশ করেছিলেন। যদিও বা পারিবারিক দিক থেকেই বংশ পরম্পরায় ওনাদের ব্যবসা চলে আসছিল। এক খুব বড় নামকরা কোম্পানির মালিক ছিলেন ধর্মেন্দ্রবাবু। সেখান থেকেই ধীরে ধীরে তিনি নিজের অধীনস্থ বেশ কয়েকটি কারখানা গড়ে তুলেছিলেন এবং সেখানে ওনার অধীনস্থ বেশ কিছু কর্মচারীও কাজবাজ করত। কর্মচারীদের বেতনও কিন্তু ধর্মেন্দ্রবাবু একাই পোষণ করতেন। সব মিলিয়ে ওনার আর্থিক অবস্থাও ছিল অত্যন্ত পরিমাণে সচ্ছল। বাড়িতে চাকর বাকর, অনেকগুলো গাড়ি, বিশাল বড় অট্টালিকা সমান 3টে বাড়ি, কোনো কিছুরই কোনো অভাব ছিল না ওনার। বর্তমানে ওনার বাড়িতে ছিলেন ওনার স্ত্রী এবং 2 ছেলে। ধর্মেন্দ্রবাবুর স্ত্রী ছিলেন ওনার থেকে বয়সে বেশ খানিকটা ছোট, ফলে নিজের স্ত্রীকে ধর্মেন্দ্রবাবু খুবই ভালোবাসতেন। স্ত্রী যা বলতেন ধর্মেন্দ্রবাবু সেই কথাটাই রাখার চেষ্টা করতেন। এমনকি স্ত্রীর সব শখ পূরণের ক্ষেত্রেও তিনি কোনো কারচুপি করতেন না। অত্যন্ত ধনী হওয়ার সুবাদে স্ত্রীর শখ আহ্লাদ সব কিছুই সহজেই পূরণ করে ফেলতে পারতেন ধর্মেন্দ্রবাবু। বর্তমানে উনি সপরিবারে অর্থাৎ নিজের স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে শহরে থাকেন, কিন্তু ওনার আদি বাড়ি বা জন্ম ভিটে ছিল প্রত্যন্ত গ্রামে। সেখানকার ছেলে ছিলেন ধর্মেন্দ্রবাবু। সেখানেই ওনার মা বাবা দাদারা বর্তমানে রয়েছেন। সেখানেই ওনারা উন্নতি লাভ করেছেন। অবশ্য ধর্মেন্দ্রবাবু গ্রাম থেকে জীবনে উন্নতি লাভ করতে করতে বর্তমানে তিনি শহরের এক নামকরা ধনী ব্যবসায়ী। প্রত্যেকবার পুজোর আগে ধর্মেন্দ্রবাবু নিজের স্ত্রী আর ছেলেদের নিয়ে সেই গ্রামে ঘুরতে যান। কিছুদিন সেখানে কাটিয়ে আবার তিনি শহরে নিজের বাড়িতে ফিরে আসেন। তখনকার যুগের প্রত্যন্ত সেই গ্রাম অবশ্য এখন অনেকটাই উন্নত, ফলে খুব একটা বেশি অসুবিধা হয় না ধর্মেন্দ্রবাবু এবং ওনার পরিবারের সেখানে গিয়ে মানিয়ে গুছিয়ে নিতে, বা কিছুটা অসুবিধা হলেও কয়েকদিন ওনারা ব্যাপারটা ঠিক মানিয়ে নেন। একবার দুর্গাপুজোর আগে ধর্মেন্দ্রবাবু নিজের কাজের থেকে বেশ কিছুটা সময় বার করে নিজের স্ত্রী আর 2 ছেলেকে নিজস্ব গাড়িতে করে চাপিয়ে বেরিয়ে পড়লেন গ্রামের বাড়িতে, অর্থাৎ নিজের জন্মভিটেতে যাওয়ার উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই গাড়িটি চালিয়ে গ্রামে নিয়ে যাওয়ার জন্য অবশ্য ড্রাইভারেরও ব্যবস্থা ছিল। নিজস্ব শহর থেকে বেরিয়ে বেশ খানিকটা পথ অতিক্রম করার পরে গ্রামে পৌঁছাতে হয়। গ্রামের পরিবেশটা কিন্তু ধর্মেন্দ্রবাবুর স্ত্রীর খুব একটা খারাপ লাগতো না। বেশ আনন্দ সহকারে উপভোগ করতেন তিনি গ্রামে ঢোকার পূর্বের গ্রামের সেই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। গ্রামে ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে অনেক বড় বড় গাছ দেখা যায়। চারিদিকে ঘেরা সেই সব মনোরম দৃশ্য দেখতে দেখতেই ওনারা গ্রামের মধ্যে দিয়ে নিজেদের গাড়ি ছুটিয়ে এগিয়ে চলেন। অসাধারণ সুন্দর লাগে সেই গ্রামের দৃশ্যগুলো। গ্রামে ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে গাড়ি থেকে গ্রামের চারিপাশের পরিবেশটা দেখতে দেখতে যেতে যেতে হঠাৎ ধর্মেন্দ্রবাবু স্ত্রীর চোখে পড়ে সাধারণের তুলনায় ছোট ছোট তাল গাছের মধ্যে দিয়ে ঝুলছে বেশ কিছু বাবুই পাখির বাসা, যেটা দেখে ওনার স্ত্রীর প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এবং তিনি মুগ্ধ হয়ে সেই বাসাটার দিকে চেয়ে থাকেন। হঠাৎ তিনি সেই ড্রাইভারকে গাড়িটা দাঁড় করাতে বলেন। ধর্মেন্দ্রবাবুর স্ত্রীর আদেশ পেয়ে ড্রাইভার বাবু গাড়িটা তৎক্ষণাৎ দাঁড় করিয়ে দেন। পাশে সারি সারি সেই তাল গাছের মধ্যে থেকে ঝুলতে থাকা অসংখ্য বাবুই পাখির বাসাগুলোকে দেখে ধর্মেন্দ্রবাবুর স্ত্রীর প্রচণ্ড পরিমাণে ভালো লাগতে শুরু করে। তিনি তখন খুবই আবদার করে এবং করুণ স্বরে ধর্মেন্দ্রবাবুকে বলেন, তুমি তো জানো আমি ঘর সাজাতে কতটা ভালোবাসি। এই বস্তুটা কি সেটা আমি জানি না, কিন্তু এটা ঘর সাজানোর কাজে আমার লাগবে। আমি এগুলো নিতে চাই। তুমি যে করেই হোক আমাকে এগুলো এনে দাও। শহরের শিক্ষা দীক্ষায় বেড়ে ওঠা শহরের মেয়ে ধর্মেন্দ্রবাবুর স্ত্রীর বাবা ছিলেন বেশ ধনী, অর্থাৎ উচ্চ বংশেরই মেয়ে। কাজেই এই সকল কিছু গ্রাম্য পরিবেশের ব্যাপারে খুব একটা বেশি
ধারণা ওনার ছিল না। কাজেই বাবুই পাখির বাসা বা এই জাতীয় সকল কিছু তিনি খুব একটা বেশি চেনেন না। স্ত্রীর মুখ থেকে এই ধরনের আবদার শুনে ধর্মেন্দ্রবাবু একটাই কথা ভাবলেন যে করেই হোক তার স্ত্রীকে এই বাসাগুলো এনে দিতেই হবে। যতই হোক 10টা না 5টা না, একটি মাত্র আদরের স্ত্রী, তার সব শখ আহ্লাদ পূরণ করা তো ওনার স্বামীর কর্তব্য। কাজেই স্ত্রীর এই আবদারটা পূরণ করার উদ্দেশ্যে ধর্মেন্দ্রবাবু নিজের গাড়ির ড্রাইভারকে বললেন, তপন, তোমার মেম সাহেব ওই বাবুই পাখির বাসাগুলোকে আবদার করছে। তুমি তো জানোই ওইগুলো দিয়ে ঘর সাজাতে ও কতটা ভালোবাসে। কাজেই চট করে গাড়ি থেকে নেমে আমাকে গোটা কয়েক বাবুই পাখির বাসা পেরে এনে দাও। এই কথা শুনে সেই ড্রাইভার বাবু আর কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে চলে গেলেন সেই তাল গাছগুলোর দিকে। কিন্তু সেখান থেকে বাসাগুলো পাড়ার সাধ্যি অন্ততপক্ষে সেই ড্রাইভারের ছিল না। কাজেই তিনি ভীষণ চিন্তায় পড়ে গেলেন যে এই বড় গাছগুলোর মাথা থেকে সেই বাবুই পাখির বাসাগুলোকে নামাবেন কিভাবে। তখনই ভাবতে ভাবতে ওনার চোখ গেল একটু দূরেই একটা মাঠের মধ্যে এক পাল গরু চড়াতে থাকা এক রাখালের দিকে। গ্রামের ছেলে সেই রাখালটি উচ্চতায় বেশ লম্বাই ছিল এবং যেহেতু গ্রামেরই ছেলে সেহেতু গাছে উঠে এই সকল কিছু পারা তার পক্ষে খুব একটা কঠিন বলে মনে হবে না। এই সকল কিছু ভেবেই সেই ড্রাইভার রাখাল বালকটিকে ডেকে পাঠালেন। সেই ড্রাইভারের ডাক শুনে রাখাল বালকটি তার কাছে আসার পর সেই ড্রাইভার রাখাল বালকটিকে উদ্দেশ্য করে বললেন, এই যে তাল গাছের মাথায় যে বাবুই পাখির বাসাগুলো দেখছো, সেখান থেকে গোটা 2-3 আমাকে পেরে দাও দেখি। আমার সাহেব চেয়েছেন, ওনাকে দিতে হবে, ওনার স্ত্রী এগুলো দিয়ে ঘর সাজাবেন। এই কথা শুনে সেই রাখাল বালক বলল, না না, এই কাজ আমি করতে পারবো না। এই বলে সেই রাখাল বালক পিছন ঘুরে চলে যেতে লাগলো। তখন সেই ড্রাইভার আবারও রাখাল বালককে ডেকে বললেন, আচ্ছা, আমি তাহলে তোমাকে 5 টাকা দেব, তার বিনিময়ে তুমি পেরে দিতে পারবে নিশ্চয়ই। তখন সেই রাখাল বালকটা আবারও বলে উঠল, না না, টাকা আমার লাগবে না, আমি শুধুমাত্র এই বাসাটা পারতে পারবো না। কথা শুনে সেই ড্রাইভার ভাবলেন টাকার পরিমাণটা নিশ্চয়ই কম হয়ে গেছে। তাই তিনি পূর্বের 5 টাকার প্রস্তাবের পরিবর্তে সেই রাখাল বালককে বললেন, আচ্ছা, আমি না হয় তোমাকে 10 টাকা দেব, এবার তো পেরে দাও। কিন্তু এবারেও সেই রাখাল বালক পূর্বের মতোই একইভাবে না জানিয়ে দেয়। এবারে সেই ড্রাইভার 10 টাকাটাকে আবারও কম বলে মনে করে সে 20 টাকার প্রস্তাব দেয়। কিন্তু এইবারেও একইভাবে রাখাল বালক না জানিয়ে দেয় সেই ড্রাইভারকে। তারপর সে আবার মাঠের দিকে ফিরে যায় নিজের গরুর পালকে চড়ানোর জন্য। এবারে সেই ড্রাইভার গাড়ির কাছে এগিয়ে গিয়ে ধর্মেন্দ্রবাবুকে পুরো ঘটনাটা জানানোর পর ধর্মেন্দ্রবাবু নিজে গাড়ি থেকে নেমে এসে সেই রাখাল বালককে ডেকে পাঠান ড্রাইভারকে দিয়ে। ড্রাইভার আবারও রাখাল বালককে ডেকে নিয়ে আসেন এবং ডেকে নিয়ে আসার সময় ধীরে ধীরে সেই রাখাল বালককে বুঝিয়ে বলতে বলতে আসেন যে এখন যার সাথে কথা বলতে যাচ্ছ উনি যেটা বলবে চুপচাপ সেটা শুনে নেবে, তা না হলে উনি কিন্তু তোমাকে শাস্তিও দিতে পারেন। ওনার কিন্তু অনেক ক্ষমতা, তোমাকে পুলিশেও ধরিয়ে দিতে পারেন। এই শিখিয়ে রাখাল বালককে ধর্মেন্দ্রবাবুর সামনে এনে দাঁড় করান সেই ড্রাইভার। ধর্মেন্দ্রবাবু তারপর রাখাল বালকটিকে গোটা 100 টাকার প্রস্তাব দেন। কিন্তু একইভাবে পূর্বের মতো এবারেও সেই রাখাল বালক না জানিয়ে দেয় ধর্মেন্দ্রবাবুর প্রস্তাবে। তারপর ধর্মেন্দ্রবাবু রাখাল বালককে 500 টাকার প্রস্তাব দেন। কিন্তু এই প্রস্তাবেও সেই রাখাল বালক অসম্মতি জানায়। এবারে ধর্মেন্দ্রবাবু একেবারে 1000 টাকার প্রস্তাব দেন সেই রাখাল বালককে। কিন্তু এইবারেও যখন একইভাবে আগের মতো না জানিয়ে দিল সেই রাখাল বালক, তখন ধর্মেন্দ্রবাবু অবাক হলেন এবং তিনি ভাবতে লাগলেন যে কি এমন কারণ হতে পারে যার জন্য এই রাখাল বালক কিছুতেই রাজি হচ্ছে না এই বাসাগুলো পাড়ার জন্য। তখন তিনি খুবই শান্তভাবে ধীর স্থিরভাবে সেই রাখাল বালকটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবু, আমি তোমাকে 1000 টাকা পর্যন্ত প্রস্তাব দিলাম যাতে তুমি এই বাসাগুলো পেরে দাও, কিন্তু তুমি কেন এই বাসাগুলো পারতে চাইছো না, আমাকে বলবে? তখন সেই রাখাল বালকটি ধর্মেন্দ্রবাবুর কথার উত্তরে বলে, বাবু, আপনার কথা শুনে আমি যদি এই বাসাগুলো পেরেও দিই, কিন্তু তারপরে যখন পাখিরা সারাদিন পর নিজেদের বাসায় ফিরে আসতে যাবে তখন তাদের কি হবে আপনি একবারও ভেবে দেখেছেন? রাখালের এই কথা শুনে ধর্মেন্দ্রবাবু
সেখানেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রাখাল বালক আবার আপন মনে সেই মাঠের দিকে চলে গেল এবং সেখানে গিয়ে গরু চড়াতে লাগলো। রাখাল বালক চলে যাওয়ার পরে ধর্মেন্দ্রবাবু ভাবতে লাগলেন, আমি এত শিক্ষিত হয়েও এই শিক্ষাহীন ছেলেটার মতো কেন ভাবতে পারলাম না? স্ত্রীর কথা শুনে এত বড় একটা পাপ কার্য আমি কি করে করতে যাচ্ছিলাম? এই কথা ভেবে এরপর থেকে ধর্মেন্দ্রবাবু অপরাধ বোধে ভুগতে থাকেন অনবরত। এই ঘটনার পরে সেদিন তিনি সেখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেন যে এরপর থেকে যে কোনো কাজ করার পূর্বে বা যে কোনো কথা বলে ফেলার পূর্বে অন্তত 100 বার হলেও ভেবে দেখবেন যে সেটা করা বা বলা আদৌ উচিত না অনুচিত। বন্ধুরা, নিজের শব্দ সঠিকভাবে প্রয়োগ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, শিক্ষাগত যোগ্যতার থেকেও কিন্তু সব থেকে বড় হলো সংস্কৃতিগত যোগ্যতা। দ্বিতীয়ত, সব সময় এই বিষয়ে বিশেষ ধ্যান রাখা উচিত যাতে আপনার মুখ দিয়ে বলা যে কোনো শব্দ বা আপনার ব্যবহারের দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত না হয়। তৃতীয়ত, যার বলার সে বলে চলে গেলেও বিপরীত দিকের মানুষটার সেই বিষয়টা থেকে বেরিয়ে আসতে কিন্তু সারা জীবন লেগে যায়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।